আপনারা শুনছেন গল্প স্বল্প, গল্প, কল্পনা, ভয়। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলেখা। গল্পটি নেওয়া হয়েছে নির্মল সাহিত্য প্রকাশিত গল্প সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে নন্দিনী চ্যাটার্জি আর গল্পের সূত্রধার আমি উৎপল। তাহলে শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুলেখা। অজপাড়া গায়ের পথে যখন গাড়ি ঢুকল, তখন সুলেখার কান্না এলো। এই সে কলকাতায় স্কুল কলেজে পড়ছিল, এই পাড়া গায়ে শ্বশুরবাড়ি হবে, যত অশিক্ষিতাদের মাঝে দিন কাটাতে হবে। কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা, সেখানে জগদীশ পড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা, ভয়েল কাপড়ের জরির ধারে কী রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা, গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা, সব শেষ হয়ে গেল। গানের সে ভীষণ ভক্ত, ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না। এসবের এই পরিণতি। এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন, না দিলেও পারতেন। আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলতো, তার চোখ ফুটবার আগেই। কথাটা সে কাউকে বলতে পারল না, বলতে পারলে বোঝা নেমে যেত অনেক। স্বামীকে তার অনেক পছন্দ হয়েছিল। স্বামী শ্যামবর্ণ, অল্প বয়স, বিয়ে পাশও করেছেন, কিন্তু হলে কি হবে? তিনি বিদেশে চাকরি করেন, গল্পগুজব করবার জন্যে তাকে পাওয়া যাবে না সব সময়। অশিক্ষিতাদের মধ্যে অজপাড়া গায়ে একা একাই দিন কাটাতে হবে তার, মরে যাবে সে। নীলিমা কত দূরে পড়ে রইল, ও এবার আইএ পাশ করবে, সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন। সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝির দামে। জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল। সন্ধে হয়েছে। একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল। কতকগুলো প্রাচীনা, কতকগুলো পাড়াগাঁয়ে বউ, তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি, না আছে কিছু। তারা এসে সুলেখার চারিধারে ভিড় জমাল। কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গেছিল, কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না। থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা। স্বামীর ছুটি নেই, তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন। মিলিটারি চাকরি, বিশেষ ছুটি ছাটা নেই, যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন। সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল। একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে। কিভাবে দিন কাটাবে এখানে বুড়িদের মধ্যে, যারা বাইরের জগতের কোনো সংবাদই রাখে না, এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে? টাকা ছিল না কাকার, নতুবা শহরে বিবাহ হতো। যাক সে কথা, ছেলে দেখে বিয়ে দেওয়া। ছেলে সত্যিই ভালো, স্বামীকে সে গড়পছন্দ করেনি। ভালো ছেলে, পাশ করা, স্বাস্থ্যবান। গ্রামের বাড়ি জীর্ণ বটে, কিন্তু বেশ বড়। অনেক নাকি জায়গা জমি আছে, প্রজাপত্যর আছে, আগান বাগান, পুকুর, বাঁশঝাড় আছে। বনেদি সেকেলের গৃহস্থ। তবে ওই যা কথা, সেকেলে, এক্কেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়েছেন একছড়া ভারী সেকেলে মুড়কি মালা হার, দিয়ে বলেছিলেন, বৌমা, বড় পয়মন্ত জিনিসটা। আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন, আমি তোমাকে দিলাম, আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে। জন্ম এও স্ত্রী হও। আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকে। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। হার ছড়া ভারী বটে, কিন্তু একালে ও হার কেউ পরে? গৌরী কি ভাববে? কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ মুড়কিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয়? দিন 5-6 কেটে গেল। সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড় যা নীরদাকে সাহায্য করতে হয়। অবশ্যি নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ভারে পড়েনি, কিন্তু নীরদাকে দিয়ে সে বুঝতে পারে এই সংসারে পুরনো বউ হয়ে গেলে
কি ধরনের খাটুনিটা আশা করা যায়? নীরদা উদয়াস্ত খাটে, 3 ধান সেদ্ধ করে, বোঝা বোঝা খার কাছে, খইমুড়ি ভাজে, দুবেলা রান্না করতে আসে। এখন ওরা একবেলার ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয়। নিতান্ত চক্ষু লজ্জা বলছে না। সুলেখা রাঁধতে জানে না তা নয়, কিন্তু গেঁয়ো রান্না চচ্চড়ি, শুক্তুনি, মোচার ঘণ্ট, ঝালের ঝোল, বড়ির টক এসব সে রাঁধতে জানে না। তাছাড়া ভালো লাগে না এসব তার। এভাবে জীবন নষ্ট করার কি মানে হয়? সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল। সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে যা মানিয়েছিল না ওকে। গৌরীর মা টিস্যু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন। ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন, এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের। আজ মনে হচ্ছে কত কাল, সেসব দিন শেষ হয়ে গেল। এর চেয়ে তার নাই বা বিয়ে হতো, থাকতো সে উষাদির মতন, নলিনীদির মতন, মিস সেনের মতন, মিস বিধুবালা গাঙ্গুলির মতন অবিবাহিতা। হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা 10:30টায়। যেখানে খুশি তুমি যাও, সিনেমা দেখো, নাচ গানের জলসা দেখো, ফার্স্ট ক্লাস নিউ এম্পায়ারে, কি মজা। সকালবেলা ওর বড় যা এসে বললেন, রাঙা বউ, এক কাজ করতে হবে যে। সুলেখা বললে, কি দিদি? কলাইয়ের ডালটা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে, বুঝলে তো? বেশ, পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে নিয়ে এসেছে, তারপর আর ডালের কথা ওর মনে নেই। দুপুরে আহারের পরে একটু শোবামাত্র ওর ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভুমরার মতন মেঘ করে নেমেছে ঝমঝম জল। ও অঘরে ঘুমোচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল। বৃষ্টির এমন রূপ সে শহরে কখনো দেখেনি। বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। ছাতারে পাখিগুলো অঘরে ঘুরছে। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে এলো। এদের কোনো ব্যবস্থা নেই। এই সময় খেতে হয় গরম গরম চা। সে নতুন বউ, চা তৈরি করতে যেতে পারে না। কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে? না, কেউ কিছু বোঝে? ও মা গো, ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকোল পাতার কুড়োতে। পাড়া মেয়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর যা এসে ঘরে ঢুকে বললে, রাঙা বউ, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ, সে কথা একদম মনেই নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে সে বললে, ওই যা, সে কথা তো মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতাদের দল তাকে কীরকম আনাড়ি না মনে করেছে। তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে। সুলেখা ধড়ফড় করে উঠে ছুটে গেল ছাদের দিকে। ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে, ছুটতে হবে না রাঙাবো, বসো বসো। বসবো কি দিদি? ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল যে। সে কি এখনো ছাদে আছে ভাই? তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো, সে আমি সব তুলে আনলাম। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো। সত্যি ভালো লোক বটে তার যা, মজা দেখবার মতো লোক নয়। ও বললে, বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে, রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি। ও মাগো, এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিল। ডাল কখনো তোলেনি সে,
অত শত তার মনেও থাকে না পাড়া গাঁয়ের লোকেদের মতন। সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে, কি হচ্ছে গো বৌদিদি? চুল বাঁধছি, এসো ঠাকুরজি, চুলের দড়িটা একটু ধরো তো গো। গান করবে? সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন? একেই তো আনাড়ি হয়ে আছি এ বাড়ির মধ্যে, সে হবে না ভাই। তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা। কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি? কে আর বলেছে? এই সময় সন্ধ্যের অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে যাবার জন্যে বাইরে এসে দাঁড়ালো, বললে, চলি আজ বৌদিদি, আর একদিন আসবো নয়? এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে। সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টি সজল, অপরাহ্নের বাতাসে ভুরভুরে নেবু ফুলের গন্ধ। বড়জা নীরদা ওর ঘরে ঢুকে বললে, কি হচ্ছে গো রাঙাবো? আসুন দিদি, কি আর হবে, এমনি বসে আছি আমি। রান্নাঘরে চলো না গো, দুটো ডাল ভাজবো, তুমি বসে বসে কুলোয় ছাড়বে। আচ্ছা দিদি, সব সময় এসব কাজ কি তোমার ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, একটু ভালো কাজ। নীরদা হেসে বললে, সময় নেই ভাই, দেখছো তো সংসারের কাজ নিয়েই দেহাতি, ওরই মধ্যে সময় করে নিতে হয় তো। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতাদের মধ্যে এসে সে পড়েছে, এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বললে, তুমি তো রাঙাবো নতুন এসেছো, এখন প্রথম প্রথম তোমার একটু খারাপ লাগবে, এরপর দেখবে এটাই আবার ভালো লাগবে তোমার, তখন অন্য কিছুতে তোমার মন যাবে না। সুলেখা মনে মনে বললে, সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক। চক্ষু লজ্জার খাতিরে ওকে গিয়ে ডাল ঝাড়তে বসতে হলো রান্নাঘরে। 2 ঘন্টা সে কি খাটুনি! নীরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে। অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা যখন বিছনায় শুয়ে পড়ল, তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে। কি কর্মফলে এমন সংসারে সে এলো? অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনল কেউ গান গাইছে। সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে। গুনগুন করে যেন কে গান ভাবছে, নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবলে, বারে এমন জয়জয়ন্তী আলাপ কে করে? সুলেখা নিজে গায়িকা, সে বুঝলে সে যে এই গুনগুন সুরে আলাপ করছে, সে কিন্তু নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত, কিন্তু এও কি সম্ভব? এখানে কে গান গাইবে এমন করে? সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো। সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল, ঠিক গান গাইবার জন্যে নয়। সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয়জয়ন্তীর সুর। তক্ষুনি সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে। চা খেতে বসে রান্নাবান্নার গল্প করল। এরা চোখ থাকতে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইল্যাক রঙের জরিপার শাড়ি সে পরে আছে সুলেখা, তার দিকে কারো কি চোখ গেল না? কেউ বললে না সে কথা। না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে কুড়িয়ে খেতে একটা বাক্যে। সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে। ওর সব গানগুলি সে গাইতে পারে, এ কথাও জানিয়ে দিয়েছে সবাইকে। অথচ গান গাইতে বললে না কেউ তাকে। হিরণময় মিত্রের গান সবগুলো। কে জানে না হিরণময় মিত্রকে, তার সুকণ্ঠকে? সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা এবার ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয়। নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে।
একটি 11-12 বছরের ছোট্ট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামাসঙ্গীতও গেয়েছিল, বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যেই। এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বললে, রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে গো তোমরা? মেয়ের দল বললে, তুমি তো আর যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্যি আজ খুব ভালো হতো, আমাদের সে ভাগ্যে কি আর আছে? নীরদা বললে, বসো সবাই, তালের ফুলুরি খাবে। রাঙা বউ, তুমি তালের গোলাটা করো, আমি কড়ায় তেল চড়িয়ে দিচ্ছি। একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত 9টা। মেয়ের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এসব কাজে অভ্যেস নেই। ঠায় বসে থাকা রান্নাঘরে গরমে কতক্ষণ পোষায়। এরা শুধু জানে ভোজনের তরিবোধ করতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল, ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন, বাঙালিদের ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের, তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি, খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই। জিভে ভালো লাগানোর জন্যে যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি? বসে বসে শুধু নির্বোধের মতন একরাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে বসে ওকে বললে, রাঙা বউ, আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে নি কুয়োতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে গো। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই, হারিকেনটা নিয়ে যাও ভাই। বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস। ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে। অল ইন্ডিয়া রেডিওর ছাপ আছে তার উপর। খামটাতে নাম লেখা আছে, নীরজা সুন্দরী মিত্র, রায়গ্রাম, বাহিরগাছি, পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে। 17ই অগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে। তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা, কোনো ভুল নেই কোথাও, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি। কিন্তু কার নামে? নীরজা সুন্দরী মিত্র কে? একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে যাবে। তাই যদি হয়, তক্ষুনি সে রান্নাঘর থেকে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে, এ কার চিঠি গো দিদি? নীরজা সুন্দরী কে গো? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, দূর, ও আবার তুমি দেখতে গিয়েছ? আমারই নাম গো। নীরজা থেকে পাড়া গায়ে সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো। বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে, ঠাকুরপুকে বারণ করে দিয়েছিলাম। নতুন বউকে এ কথা বলো না যেন, আমার লজ্জা করে গো। তাছাড়া আমার দাদার বারণ ছিল। শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে? দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা, হিরণময় মিত্র নাম শুনেছ বোধহয়? বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছিয়ে দিতে দিতে বললে, একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন, তাহলে আপনি অনেক রাতে? ঘুমের ঘোরে শুনেছি সেদিন, পায়ের ধুলো দিন। তখন আমি ধারণাই আপনার করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমাকে। আমি কি করে জানবো